জনগণের যে পাহারাদারি, নজরদারি, ভিজিলেন্স সেটা থাকলো কিনা, সেগুলো এবং রাজনৈতিক শক্তিও সে অনুযায়ী সজ্জিত হচ্ছে কিনা, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই কাঠামো জনগণের যে অধিকারগুলো নিশ্চিত করবে, এর মধ্যে জনগণকেও কিন্তু ওই নজরদারি, পাহারাদারি এবং রাজনৈতিক শক্তি গড়ে তোলার কাজে যেতে হবে। রাষ্ট্র একটা রাজনৈতিকভাবে সচেতন উদ্যোগের প্রতিষ্ঠান। রাষ্ট্র আসমান থেকে আসে না, হয় না। রাষ্ট্র জনগোষ্ঠী, একটা জনগোষ্ঠী তার নিজের রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার প্রকাশ হিসাবে সে রাষ্ট্রপত্তন করে। সেই রাষ্ট্রপত্তনের চরিত্র কি হবে, রাষ্ট্র কিভাবে ফাংশন করবে, এটা ওই জনগোষ্ঠীর নিজস্ব ভূমিকার উপর নির্ভরশীল। আমরা যদি স্বৈরাচারী ফ্যাসিস্টদের পেছনে যে মানে স্লোগান তুলতে থাকি, পেশি শক্তি, পেশির বাহাদুরি দেখে তার পেছনে ঘুরতে থাকি, সেটা বয়ান হোক আর শারীরিকভাবে হোক, সেই সেটা নিঃসন্দেহে আগের সরকার বা আগের ব্যবস্থা থেকে আপনারা মানে নতুন কি পাচ্ছে বাংলাদেশের মানুষ? দেখুন, আমরা বাংলাদেশের ইতিহাসে বটে, খুব কম দেশের ইতিহাসেই আবার এইভাবে ঘটেছে, বিভিন্ন দেশের ইতিহাস বিভিন্নভাবে ঘটেছে, একটা অভূতপূর্ব, অদৃষ্টপূর্ব একটা জায়গা আমরা অতিক্রম করেছি। সেটা হচ্ছে যে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা কাঠামোগতভাবে বদল করার জন্য আমরা আন্দোলনকারী শক্তিসমূহ, তার মধ্যে বিশেষত রাজনৈতিক দলগুলো, তারা একসাথে বসেছে এবং প্রায় দীর্ঘ 1.5 মাস ধরে টেলিভাইজড আলোচনা করেছে। সারা দেশের সব মানুষ দেখেছে কি আলোচনা হয়েছে, এবং সেখানে অনেকগুলো প্রশ্নে আমরা পূর্ণ ঐকমত্য হয়েছি, আবার অনেকগুলো প্রশ্নে আমাদের নোট অফ ডিসেন্ট সহ একটা ঐকমত্য আছে। আমাদের সিদ্ধান্তটা ছিল যেগুলো পূর্ণ ঐকমত্য সেটা তো জাতীয় সনদই, নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের কাছে দলগুলো যেতে পারবে। যে দল যে বিষয়ে নোট অফ ডিসেন্ট আপত্তি জানিয়েছে, সেই তার যে আপত্তির অংশ, সে যেটা প্রস্তাব করছে সেটা নিয়ে সে জনগণের কাছে যেতে পারবে। সাথে তাদের অন্য প্রস্তাবনা তো থাকবেই, যেটা আবার আমাদের এজেন্ডা ছিল না, এরকম অনেক প্রস্তাবনা আসবে, অর্থনৈতিক, সামাজিক, বহু প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে তারা যাবেন। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারা দুইটা কাজ করবেন। একটা হচ্ছে যে তারা যা ঐকমত্য হয়েছে পূর্ণ, সেগুলো তো বাস্তবায়ন করতে বাধ্যই থাকবেন। অন্যদিকে তারা যে নোট অফ ডিসেন্ট যেগুলোতে দিয়েছেন সেগুলো তারা বাস্তবায়ন করার তখন অধিকার পাবেন। এই জায়গাটা সমাধানের পথ হিসেবে এসছে। জনগণই ক্ষমতার কেন্দ্র, একটা রিপাবলিকের জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। জাগতিক জীবনে জনগণ সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্র। জনগণই নির্ধারণ করবে বাংলাদেশে কোন সংস্কারটা কিভাবে হবে। সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে পারি, যেমন ধরুন আর্টিকেল 70, প্রথমত জনপ্রতিনিধির ক্ষমতা। জনপ্রতিনিধি কে নির্বাচন করে? জনগণ। দল তাকে মনোনয়ন দেয়, কিন্তু আলটিমেট নির্বাচক কিন্তু জনগণ। তাহলে এখানে কার ক্ষমতা বেশি কার্যকর হবে? এইটা জনগণের প্রতিনিধিত্ব সে করবে, ফলে সেই অর্থে সে স্বাধীন। তার কনস্টিটিউয়েন্সির কাছে সে প্রধানত জবাবদিহি করবে, তার পার্টির কাছেও সে জবাবদিহি করবে। কিন্তু এই ভারসাম্য আনার জন্য আমরা ইতিহাসে বিভিন্ন দেশে দেখেছি যেখানে কোনো ব্যারিয়ার নাই, প্রধান জবাবদিহিতাটা জনগণের কাছে। কিন্তু বাংলাদেশে পার্টির কাছে জবাবদিহিতাটা প্রদান করা হয়েছিল, যার ফলে পার্টির সিদ্ধান্তের বাইরে যাওয়ার তার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু আর্টিকেল 70 মাধ্যমে সেটাই বিধান করা হয়েছিল। আমরা সেই জায়গা থেকে জনগণের কাছে জবাবদিহিতার জায়গায় ফেরানো হয়েছে দুটো প্রশ্নে বাদ রেখে। একটা হচ্ছে সে আস্থা, সরকার গঠনের আস্থা ভোটে সে পার্টিকে ভোট দিতে বাধ্য থাকবে, আর অন্যদিকে বাজেট পেশ করার ক্ষেত্রে বাজেট, অর্থ বিল বললে আবার একটু কনফিউশনের, সবকিছু তো অর্থ বিলের মধ্যে পড়ে, তো বাজেট পেশ করার ক্ষেত্রে সে থাকবে। এই ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে বিএনপি সহ 1-2টি দলের, যে তারা আরও 2টি পয়েন্ট যুক্ত করতে চান। জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে এটা, আরেকটা হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। সেখানেও একটা এখনও আছে, লিখিত রূপটা পেলে, যে ইশতেহারে বর্ণিত সংবিধান সংশোধনী। এখন এই 4টা, তাহলে এখানে কথার কথা, যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে হয়তো তারা 4টা পয়েন্ট সহ যুক্ত করবে। তাহলে এই আর্টিকেল 70-র এই যে সংস্কার, এটা বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি। এটা অভ্যন্তরীণ রাজনৈতিক গণতন্ত্র আনতে পার্টিগুলোর ভেতরেও এটা ভীষণ রকমভাবে সাহায্য করবে, এবং জনগণের যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে ঠিক হয়েছে একজন ব্যক্তি কতদিন প্রধানমন্ত্রী হতে পারবেন। একজন ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি আর প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না, যত টার্ম যেটাই ঘটুক। হ্যাঁ, তাহলে 10 ইয়ার্স হচ্ছে আপনার মানে ম্যাক্সিমাম লিমিট, আপনি 10 বছর প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন। এটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি। আপনার এটা ঠিক হয়েছে জুডিশিয়ারি আপনার সেপারেটেড হবে, এবং এই সেপারেশন মানে সুপ্রিম কোর্টের আন্ডারে সেক্রেটারিয়েট থাকবে, সুপ্রিম কোর্ট সেটা পরিচালনা করবে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিয়োগের যেটা আমাদের দাবি ছিল, যে একটা অত্যন্ত মানে স্বচ্ছ প্রক্রিয়া সেখানে তৈরি করার বিধান তৈরি হয়েছে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে। যেটা বিকল্প প্রস্তাব আছে সেটা হচ্ছে জ্যেষ্ঠ মানে 2 জন জ্যেষ্ঠতমর মধ্যে একজন বাছাই করা। সুতরাং এই ম্যাক্সিমাম বিকল্প এতটুকুই,
কিন্তু সাধারণভাবে জেনারেলি গৃহীত হয়েছে জ্যেষ্ঠতম। ফলে সুপ্রিম কোর্টের সেপারেশন যেটা দীর্ঘদিনের দাবি ছিল সেটাও এখানে গৃহীত হয়েছে। আপনি যদি দেখেন যে রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি অনেকগুলো পদে নিয়োগ দিতে পারবেন এবং প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়াই। আচ্ছা, তারপরে হচ্ছে যে সাংবিধানিক পদে নিয়োগের পদ্ধতি, সেখানে সাংবিধানিক কমিশন কিংবা একটা কমিটি যেখানে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে। যেমন ধরুন ইলেকশন কমিশনে কে নিয়োগ দিবে এ বিষয়ে পূর্ণ ঐকমত্য হয়েছে। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে আসবে এবং চিফ জাস্টিস কর্তৃক নিযুক্ত একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারক, এই 5 জন মিলে এখানে নির্বাচন কমিশনের নিয়োগ হবে। এটা আর কোনো সরকারি দলের হাতে নাই এবং এইটা বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি একমত হয়েছে। আচ্ছা, আরও অন্যান্য পদের ক্ষেত্রে কিছু নোট অফ ডিসেন্ট আছে, যেমন অডিটর জেনারেলের পদ, যেমন দুর্নীতি দমন কমিশন, যেমন আপনার পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এবং আপনার ন্যায়পাল, এই 4টা পদের ক্ষেত্রে একদল বলছে না এটা আইন করে এই কাঠামো করা, আরেকদল বলছে না সংবিধানে রাখতে হবে। সেটাই পাশ হয়েছে উইথ ডিসেন্ট। কিন্তু এই যে বিভিন্ন জায়গা আমি বললাম, এবং আমি 11টা বিষয়ে বলতে পারি, মোট 19টা বিষয়ে বলতে পেরেছি। বাংলাদেশের ক্ষমতা কাঠামোর এই যে বদলটা ঘটতে যাচ্ছে, এইটা কিভাবে এখন কার্যকর হবে সেই প্রশ্নে এখন আমাদের আবার সেশন বসবে। কিন্তু এইটাই নিজে ইটসেলফ একটা বিরাট অগ্রগতির জায়গা, যেটাকে আমরা কার্যকর করতে পারলে রাষ্ট্র ব্যবস্থাগত দিক থেকে এর জবাবদিহি যেভাবে বাড়বে, এইটা বাংলাদেশের ইতিহাসে 72 সালে রাষ্ট্রপতনের পর যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ সংবিধান হয়নি। সংবিধানের ক্ষমতা কাঠামো হয়েছে, এক হাতে অধিকারের কথা বললাম, আর এক হাতে সেটা পূর্ণভাবে কেড়ে নেওয়ার সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে ঢুকিয়ে দিলাম। এইটার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক সংবিধানে যাচ্ছি, যেটা 24-এ রিক্লেম করে আমরা সেই নতুন করে আবার সেই অধিকারটা, সেই আকাঙ্ক্ষাটা নিয়ে এসেছি। আপনার কথাটাকে একেবারে যদি কনসাইজ করে বলি, যেটা কিরকম যে আগামীতে আপনারা এখন পর্যন্ত যেগুলো সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আগামীতে কোনো দল আর আওয়ামী লীগ হয়ে উঠবে না, কোনো প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা হবে না, তাই তো? শাসনতান্ত্রিক ভাবে সেটা নাই এখন। রাজ্জাকে ভাই, এটা কি বলবেন? আমি শেষ রাজ্জাকে ভাই বলার আগে শাসনতান্ত্রিক ভাবে অনেক দূর চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা হয়েছে। এখন কোনো দেশের গণতন্ত্র কেবল কিতাব দিয়ে, আইন দিয়ে পুরোপুরি সুরক্ষা হয় না। কিতাব এবং আইন হচ্ছে ব্যবস্থার একটা, ওই অনুযায়ী ব্যবস্থাটা প্রতিষ্ঠা করা গেল কিনা, সেই অনুযায়ী জনগণের যে পাহারাদারি, নজরদারি, ভিজিলেন্স সেটা থাকলো কিনা, সেগুলো এবং রাজনৈতিক শক্তিও সেই অনুযায়ী সজ্জিত হচ্ছে কিনা, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই কাঠামো জনগণের যে অধিকারগুলো নিশ্চিত করবে, এর মধ্যে জনগণকেও কিন্তু ওই নজরদারি, পাহারাদারি এবং রাজনৈতিক শক্তি গড়ে তোলার কাজে যেতে হবে। রাষ্ট্র একটা রাজনৈতিকভাবে সচেতন উদ্যোগের প্রতিষ্ঠান। রাষ্ট্র আসমান থেকে আসে না, হয় না। রাষ্ট্র জনগোষ্ঠী, একটা জনগোষ্ঠী তার নিজের রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার প্রকাশ হিসাবে সে রাষ্ট্রপত্তন করে। সেই রাষ্ট্রপত্তনের চরিত্র কি হবে, রাষ্ট্র কিভাবে ফাংশন করবে, এটা ওই জনগোষ্ঠীর নিজস্ব ভূমিকার উপর নির্ভরশীল। আমরা যদি স্বৈরাচারী ফ্যাসিস্টদের পেছনে যায় স্লোগান তুলতে থাকি, পেশি শক্তি, পেশির বাহাদুরি দেখে তার পেছনে ঘুরতে থাকি, সেটা বয়ান হোক আর শারীরিকভাবে হোক, সেই সেটা নিঃসন্দেহে আপাতত জুলাই সনদে যা আসছে সেটা ঠেকানো যাচ্ছে আর অনেক কিছু।